শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। সাথে আছি আমি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর, এছাড়া খবরের বিশ্লেষণ, এছাড়া শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল। ঘুরে দাঁড়াচ্ছে দেশের পুঁজিবাজার। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে টানা 5 কর্মদিবসে সূচক বেড়েছে 128 পয়েন্ট, বেড়েছে লেনদেনের পরিমাণও। নিম্নমুখী মূল্যস্ফীতি, বন্ড ও নীতি সুদহার কমানোর ইঙ্গিতে পুঁজিবাজার ঘুরে দাঁড়াচ্ছে বলে মত খাত সংশ্লিষ্টদের। ধুঁকতে থাকা পুঁজিবাজারে হঠাৎ আশার আলো দেখছেন বিনিয়োগকারীরা। গেল সপ্তাহে টানা 5 কর্মদিবস ইতিবাচক ধারায় ছিল ডিএসসির সূচক। সপ্তাহের ব্যবধানে সূচক বেড়েছে অবস্থান করা প্রধান সূচক 128 পয়েন্ট। গত সপ্তাহে ডিএসসিতে দৈনিক গড় লেনদেন হয়েছে 681 কোটি টাকা। 5 কর্মদিবসে মোট লেনদেন দাঁড়িয়েছে 3,400 কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে প্রায় 1,000 কোটি টাকা বেশি। একই সময়ে বাজার মূলধন বেড়েছে 10,500 কোটি টাকা। সপ্তাহ জুড়ে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 290টির, কমেছে 80টির, আর অপরিবর্তিত ছিল 24টির দর। খাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকও ভালো মৌলভিত্তিক কিছু কোম্পানির শেয়ারের ওপর ভর করে ঢাকার বাজারে লেনদেন ও সূচকের বড় উত্থান দেখা গেছে। এছাড়া অবমূল্যায়িত শেয়ারের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে বলে মনে করেন তারা। পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে সাথে নিয়ে আমরা উই হ্যাভ হ্যাড মেনি প্রোগ্রামস ইন দ্য লাস্ট ফিউ মান্থস, যেখানে আমরা বিনিয়োগকারীদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে দ্য মার্কেট ভ্যালুয়েশন ওয়াইজ ইজ ভেরি অ্যাট্রাক্টিভ। আস্থা ফিরবার আনাও কয়েকটা কারণ ছিল, সেটা হচ্ছে যে আমরা এর মধ্যে যে কয়েকটা আপনার মিটিং করেছি উইথ দ্য স্টেক হোল্ডার্স, মিটিং করেছি উইথ দ্য রেগুলেটর্স, উইথ দ্য গভর্নমেন্ট, লিডিং পলিটিক্যাল পার্টিজের সবাইকে আমন্ত্রণ করলাম এবং ওনারা ওনাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছেন এবং ওনারা এসে এনশিওর করেছেন যে নো ম্যাটার হোয়াট, যখন ইলেকশন আসে হুয়েভার কামস ইন পাওয়ার দে উইল ওন দ্য স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট। তো এই সবগুলি পজিটিভ জিনিস আপনার বিনিয়োগকারীদেরকে বিশ্বাস করতে সাহায্য করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি, দেশের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হওয়া, মূল্যস্ফীতি কমা, এর সাথে বন্ড ও নীতি সুদহার কমানোর উদ্যোগ নেয় পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরছে। ইনস্টিটিউশনের যে মিসম্যানেজড একটা সিচুয়েশন ছিল, দ্যাট হ্যাজ বিন টেকেন কেয়ার অফ, অর দ্যাট ইজ বিং টেকেন কেয়ার অফ। বাংলাদেশ ব্যাংকের যে রিফর্ম পলিসিতে সেন্ট্রাল ব্যাংকের যা যা করা দরকার, যেই প্রোগ্রামগুলি ওনারা নিয়েছিলেন সাকসেসফুলি, মোটামুটি আমরা এখন দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি মোটামুটিভাবে ওনারা কমপ্লিশনের দিকে যাচ্ছেন। তার মানে যে আমরা রিফর্ম বেনিফিট ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টরে এবং ইকোনমিতে পাওয়া শুরু করেছি। এদিকে চলতি সপ্তাহের শুরুর দিন রবিবার ডিএসসি 30 সূচক বেড়েছে 42 পয়েন্টে, আর সরিয়া সূচক বেড়েছে 17 পয়েন্ট। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, পুঁজিবাজারে ভালো সময় যাচ্ছে আমরা দেখছি গত কয়েক সপ্তাহ ধরে, কিন্তু এই উত্থান বা এই যে ভালো সময়টা আসলে কতটা টেকসই হবে, এটি কি আবারও বড় ধরনের পতনের দিকে যাবে কিনা, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে। এরই মধ্যে মানে এই যে আস্থা ফিরছে, এই আস্থাটা আসলে কতদিন টিকবে সেটি নিয়েও আসলে প্রশ্ন আছে। আমরা এর বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন পুঁজিবাজার বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব আলামিন। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দীর্ঘদিন পর আপনি আবারও আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে আমরা আলোচনায় যাব, তার আগে আমরা একটু দেখে আসতে চাই আজকের লেনদেন পরিস্থিতি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে, যেটি আসলে বলছিলাম গত কয়েকদিনের টানা যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু আজকেও অব্যাহত আছে এবং বড় ধরনের উত্থান হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত লেনদেনের আরও প্রায় ঘণ্টাখানেক সময় বাকি আছে, কিন্তু এখন পর্যন্ত 70 পয়েন্ট বেড়েছে ডিএসসি এক্স ইন্ডেক্স এবং অবস্থান করছে 5,264 পয়েন্টে। ডিএসসি সরিয়া ইন্ডেক্সও বেড়েছে 17.5 পয়েন্ট, অবস্থান 1,154-তে। ডিএস 30-র অবস্থান 2015, অবস্থান করছে বেড়েছে 36 পয়েন্ট এবং লেনদেনের পরিমাণও মোটামুটি ভালো বলা যেতে পারে, 566 কোটি টাকা, অর্থাৎ গত কয়েক মাসের যে অবস্থান সেই তুলনায় কিছুটা ভালো বলা যেতে পারে। ডিএস এবং যেই শেয়ার এবং মিউচুয়াল ফান্ড আজকে লেনদেন হয়েছে তার মধ্যে দাম বেড়েছে 207টির, কমেছে 113টির, অপরিবর্তিত আছে 74টি কোম্পানির শেয়ারের দর। জনাব আলামিন, আপনি আসলে খুবই ইনডেপথ বিশ্লেষণ করে থাকেন। আমরা জানি যে কথাটা ডিএসসি
ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, তিনি বলছিলেন অনেকগুলো পজিটিভ দিক বলছিলেন যে কি কি কারণে বেড়েছে। সেটিও আপনার কাছ থেকে জানবো যে এই যে কারণগুলো তিনি বলছেন তার সাথে রাজনৈতিক একটি বিষয় নিশ্চয়ই আছে কিনা, যে নির্বাচনের একটি রোডম্যাপ বা এক ধরনের একটি তারিখ আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারছি, সেটি একটি বিষয় কিনা, আর বাকিটা সুদের হার কমানো অন্যান্য বিষয়গুলো তো আছে। এই যে হঠাৎ করে পুঁজিবাজার এইভাবে করে চাঙ্গা হলো, প্রথমে একটু কারণটা বা আপনার কাছ থেকে জানতে চাইবো, এরপর আমরা জানবো যে আসলে এটি কতটা টেকসই হবে বা আদৌ হবে কিনা। ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা আমরা দেখলাম যে ওভারঅল আমরা পুঁজিবাজার থেকে নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু অনেক সাফার করছিলাম। এই সাফার করার কারণেই আমরা যে কথাগুলো বলছিলাম যে পুঁজিবাজার থেকে ফান্ড, যেহেতু ট্রেজারি বিল বন্ডে সুদের হার অনেক ছিল, সঞ্চয়পত্রে সুদের হার অনেক ছিল, এবং অর্থনীতির মধ্যে একটা মানে অস্থিরতা চলমান ছিল। কারণ আপনি জানেন যে ব্যাংকিং খাতে সংস্কার হওয়ার কারণে নন পারফর্মিং লোনের পরিমাণটা সিগনিফিকেন্টলি বেড়েছে আগের কম্পারিজনের সাথে তুলনা করে। বা আমরা যদি বাজেটের মধ্যেও দেখতাম যে ওভারঅল যে বিশ্লেষণগুলো ছিল, সেই সবগুলো জায়গার মধ্যে কিন্তু বাজেট পরবর্তী সময়ে অনেকগুলো বিষয় পুঁজিবাজার বান্ধব এসেছিল। যেমন ধরেন আপনি মার্কেট ব্যাংকের সুদের হার কমানো, এই ট্রানজেকশন বা ব্রোকারদের তাদের ট্যাক্স পার্সেন্টেজটা কমানো। আগে কি হতো, ছোটখাটো একটা বিষয় থাকলেই বাজার পজিটিভলি রেসপন্স করতো, বাট যেহেতু দীর্ঘদিন ধরে বাজারের প্রতি মানুষের একটা নেতিবাচক প্রবণতা ছিল, সেই কারণে কিন্তু ওই ধরনের খবরগুলো সেই মুহূর্তে বাড়েনি। বাট যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগে আগ্রহী, যারা পুরো বাজারটা বিশ্লেষণ করেছে, তারা কিন্তু দেখেছে যে যেহেতু ট্রেজারি বিল বন্ড একটা পিকে চলে গেছে, রেট ব্যাংক সুদের হার একটা জায়গায় বেড়ে গেছে, এটা কোনো না কোনো এক সময় কমতে হবে, যেহেতু অর্থনীতিতে রিজার্ভের পরিমাণটা বেড়েছে, অন্যান্য প্যারামিটারও কিছু পজিটিভ সাইন দেখা যাচ্ছিল। তখন কিন্তু তারা বটমে আপনার পজিশনটা নিয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, এই জুন মাসের 4 তারিখে আপনার লেনদেন ছিল 224 কোটি টাকা, যেটা কিন্তু রিসেন্ট টাইমের মধ্যে সর্বনিম্ন। তাহলে সেখান থেকে এখন আপনার লেনদেন প্রায় 800 কোটি ঘরে চলে গেছে। তাহলে এই যে জায়গাগুলোতে যারা পজিশন নিয়েছে, তাদের অনেকের ক্ষেত্রে দেখবেন আপনি বিভিন্ন বিভিন্ন শেয়ারের 50 থেকে 60% মতো গ্রোথ হয়ে গেছে, যারা ভালো ফান্ডামেন্টাল স্টকে ছিল। তাহলে এই যে জায়গাটায় যারা বুঝতে পেরেছে যে ফান্ডামেন্টাল শেয়ার একটা নির্ধারিত মূল্যের নিচে নেমে গেলে বাই করতে হবে, তারা কিন্তু এটা রিওয়ার্ডটা পাচ্ছে। এখন তারা রিওয়ার্ড পেয়েছে, কিন্তু অন্যদিকে বাজারে যারা এতদিন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের ধরেন জাং শেয়ার বা অন্যান্য শেয়ারে ফান্ড ছিল, তাদের কিন্তু খুব একটা ভাগ্যের উন্নয়ন হয় নাই। কারণ দিন শেষে কিন্তু ভালো শেয়ার বাড়বে, এটাই হচ্ছে দীর্ঘমেয়াদী একটা পুঁজিবাজারের বৈশিষ্ট্য। বাট আমাদের পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী, তারা কিন্তু সবসময় বিভিন্ন স্টোরি ড্রিভেন স্টকে ইনভেস্ট করে। এসব ইনভেস্ট করার কারণে তারা কিন্তু ভালো শেয়ারে না থেকে কম্পারেটিভলি একটু দুর্বল মৌলভিত্তিক শেয়ারে থাকে, যাতে করে অল্প সময় তারা একটা রিটার্ন পেতে পারে। তো বাজারের এই যে প্রায় মানে বড় একটা উত্থান আপনারা বলছেন, এটাতে কিন্তু সেইভাবে কিন্তু সেই শেয়ারগুলো বাড়েনি। তাহলে আপনাকে এখন বিনিয়োগের ক্ষেত্রে বিচক্ষণ হতে হবে, আপনাকে অ্যানালাইসিস করতে হবে, আপনাকে বুঝতে হবে, এবং যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, এই প্রস্তাবনাগুলো কিন্তু বাজারের জন্য অনেক পজিটিভ ইম্প্যাক্ট বয়ে আনবে। যেমন ব্যাংকিং খাতে হচ্ছে, পুঁজিবাজারে হবে। তো এটা সবকিছুর জন্য একটু সময় দিতে হবে। তো সেই কারণে আমি বলবো যে ডিবিএর প্রেসিডেন্ট যে কথাটা বললেন, এই কথাগুলোর সাথে আমি একমত। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট না আসা পর্যন্ত ওই যে যারা ব্যবসায়ী শ্রেণী আছেন, তারাও কিন্তু বড় ফান্ড নিয়ে এগিয়ে আসবেন না। তাহলে একদিকে যে জায়গাটায় ধরেন একটা গ্রোথ হলো, সেই গ্রোথটা যদি কেউ বুক করে, সেটাকে যদি আবার সাপোর্ট দেওয়ার মতো যারা রিটেল ইনভেস্টর এন্ডে ছিল, তাদের কাছে সাপোর্টটা না থাকলে কিন্তু এখানে কিন্তু আবার একটা আপনার দেখা যাবে যে ডাউন ট্রেন্ড হবে। তো সেই ক্ষেত্রে যারা এটাকে বাড়াচ্ছে বা বাজারটা যেভাবে বাড়ছে, তারা যদি বাজারটাকে একটা পজিটিভ ডিরেকশনে নিতে চায়, তাদের ইচ্ছার উপরই কিন্তু ডিপেন্ড করবে। কারণ সাধারণ বিনিয়োগকারী কিন্তু সত্যিকার অর্থে আমরা বিয়োর সংখ্যা বেশি বলতে পারি, তাদের পার্সেন্টেজ বেশি বলতে পারি, বাট ফান্ডের ক্যাপাসিটি কিন্তু সাধারণ বিনিয়োগকারীর মধ্যে নাই। কারণ সাধারণ বিনিয়োগকারীরা অনেক আগে থেকে বাজার যে প্যাটার্নে মুভ করতো, সেই প্যাটার্নে তার ফান্ড গুলোকে তারা স্টাক করে ফেলেছে। তো সেই শেয়ার গুলো কিন্তু সিগনিফিকেন্টলি এখনো কিন্তু অনেক মানে বটমে আছে। থাকার পেছনে যৌক্তিক কারণ আছে। কারণ ধরেন কোম্পানি যদি উৎপাদনে না থাকে, কোম্পানি যদি আর্নিংস কমে যায়, কোম্পানি যদি মালিকানার ক্ষেত্রে দেখা যায় যে মালিক পলাতক আছে, যারা এটার মেকার তারা যদি হাত গুটিয়ে বসে থাকে, যারা ফান্ড প্রোভাইডার তারা যদি পলাতক থাকে, এই সার্বিক বিষয়গুলোকে বিবেচনা আনলে ওই শেয়ারগুলোতে যে ফান্ড ইনজেক্ট হয়েছিল, সেখান থেকে ডিমান্ড গুলো কিন্তু এখন নাই, শুধু সাপ্লাই আছে। আর নতুন করে বাজার যেহেতু একটা পরিবর্তিত প্রেক্ষাপট, এই জুলাই মাসের আমরা স্পিরিটটাকে যদি মনে করি 1 বছর প্রায় হয়ে গেছে, যেখানে আমরা সবসময় গুড গভর্নেন্সের কথা বলছি। তো গুড গভর্নেন্সকে যদি মাথায় রাখা হয়, তাহলে কিন্তু লং টার্মে এই ফান্ডামেন্টাল স্টকই পাবে। যেগুলো এতদিন বললে মানুষ বিরক্ত হতো, মানুষ ফান্ডামেন্টাল স্টকের কথা বললেই বলতো যে আপনারা ফান্ডামেন্টাল স্টকের কথা বলেন, বাজার বাড়ে তো, যেগুলো ফান্ডামেন্টাল নাই সেই সব শেয়ার। আসলেই কিন্তু সেই সময়টাই সেই শেয়ারগুলো বাড়তো। বাট যেহেতু এখন একটা পরিবর্তিত প্রেক্ষাপট, এখন মানুষকে বিচক্ষণ না হলে, এখন কিন্তু সত্যিকার অর্থে যেসব শেয়ার অনেক বেড়ে গেছে, যত ভালো শেয়ারই হোক, সেটা বাই করার ক্ষেত্রে কিছুটা হলে সতর্ক থাকতে হবে। বাট যাদের বটমে কেনা ছিল, যেমন ব্যাংকিং সেক্টরে কিছু কিছু শেয়ারের অলরেডি 60% গ্রোথ হয়ে গেছে, ডিভিডেন্ড অ্যাডজাস্ট হওয়ার পরেও 60% গ্রোথ হয়ে গেছে। এখন সে যদি মনে করে ইন্ডাস্ট্রি রেট আমার 12-13%,
আমি এখানে যদি বুক করি তাকে কিন্তু কেউ আটকে রাখতে পারবে না। আর এখন কেউ যদি মনে করে আমি এই দামে কিনলে ফান্ডামেন্টাল শেয়ার আরো বাড়বে, তাহলে তাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে। তো সেই জন্য বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি যদি সার্বিকভাবে বিশ্লেষণগুলো করতে না পারেন, আপনি যদি পুরো বিষয়টা না জানতে পারেন, তাহলে আপনি যত ধরনের কথা বলেন না কেন, দিন শেষে সাস্টেনেবিলিটি আসবে না। এই বাজারে অনেক বিনিয়োগকারী আছে যাদের 40% 50% ফান্ড নাই, যারা যদি প্রপার সিলেকশন না হয়। আবার এই বাজারেই ধরেন যারা ভালো স্টকে থাকে তারা 40-50% গেইন চলে আসছে। তো সেই জন্য বাজার সবসময় যেরকম থাকুক না কেন, আপনাকে ইনভেস্টমেন্ট ডিসিশন করার ক্ষেত্রে সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে হবে। গ্লোবাল অবস্থা কি, বাংলাদেশ ইকোনমির অবস্থা কি, বাজারে পার্টিসিপেশন কাদের আছে, কিভাবে আছে, কোন কোন স্টক নিয়ে কি ধরনের স্ক্যাম রিপোর্ট পত্রিকায় আসছে, অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে যদি আপনি বিনিয়োগে থাকেন, তখনই আপনি কিন্তু একমাত্র বাজারকে বিট করতে পারবেন। আদারওয়াইজ আমরা এই সাময়িক একটা উত্থান দেখে যদি মনে করি এটা একদম দীর্ঘদিন সাস্টেইন করবে বা ভালো হবে, সেটা আমরা প্রত্যাশা রাখতে পারি, বাট বাস্তবতা সময় বলে দিবে আসলে কোন দিকে যাচ্ছে। কিন্তু এইটি যে ধরেন এখন আপনি যেটি বলছিলেন যে 800 কোটির ঘরে লেনদেন পৌঁছেছে, যেটি আসলে 2-3-400 কোটির মধ্যে ঘুরপাক খাচ্ছিল দীর্ঘদিন ধরে। এই যে 800 কোটি, কিন্তু এটি তো আসলে ঢাকার পুঁজিবাজারের স্বাভাবিক যেটি একটা সময় ছিল, পুঁজিবাজারের যখন স্বাভাবিক লেনদেন হতো তখন তো কমপক্ষে 2000 কোটি টাকার লেনদেন হতো, রেগুলারই হতো সেটি। সেই জায়গাটাতে কি আপনি খুব রিসেন্টলি পৌঁছানোর কোনো লক্ষণ দেখেন? দেখুন, আসলে পলিটিক্যাল গভর্নমেন্ট না আসলে অনেক ফান্ডই বাজারে অনেকে ওয়েট এন্ড সি পলিসিতে আছে। যেটা একটা নরমাল অবস্থা আসলে 2000 কোটি বা তারও বেশি হতে পারে। বাট এই মুহূর্তে যে অবস্থানগুলো আছে যে হ্যাঁ, নির্বাচন নিশ্চিত হচ্ছে, এই ধরনের একটা প্রত্যাশা সামনে আছে। পাশাপাশি দেশে আবার বিভিন্ন রকমের অস্থিরতা বিভিন্ন জায়গায় আছে, সেটাও কিন্তু বাস্তবসম্মত কথাই। তাহলে অর্থনীতির অন্যান্য প্যারামিটারেও কিন্তু আমরা যদি দেখি যে গভর্নমেন্টেরও কিন্তু সঞ্চয়পত্র সুদের হার কমানো, মানে তারা চাচ্ছে যে আসলে ওইখানে এনকারেজ না করতে। আর গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু পলিসি অনেক রিফর্ম দরকার। কারণ পৃথিবীর সব দিকে পেনশন ফান্ড গুলোকে তারা বিনিয়োগ করতে পারে বা আইডেল মানিকে পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকেই এটাকে ঝুঁকিপূর্ণ খাত হিসেবে অটোমেটিক কিন্তু বাধ্য করেছে মানুষকে ব্যাংকিং খাতে যেতে। তাহলে এটা একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটাকে যদি চেঞ্জ করা হয় যে ব্যাংক নির্ভরতা না বাড়িয়ে পুঁজির যোগানটা পুঁজিবাজার দিবে, আর মিড টার্ম এন্ড শর্ট টার্ম ফাইন্যান্সিং এর জায়গা হবে আমাদের মানি মার্কেট বা আমরা যেটাকে ব্যাংকিং সিস্টেম বলি। তাহলে ব্যাংকিং সিস্টেম যদি লং টার্ম বরোইংটা বন্ধ করে দেয় এবং সেটা যদি পুঁজিবাজার যোগান দিতে পারে, তখনই কিন্তু একটা সাস্টেনেবল গ্রোথ পুঁজিবাজারে আসবে। বাট আমরা সবসময় এই যে ইনব্যালেন্সটা দেখি যে মানি মার্কেটের কাজগুলো ক্যাপিটাল মার্কেট করছে, ক্যাপিটাল মার্কেটের কাজগুলো মানি মার্কেট করছে, কেউ কেউ শর্ট টার্মে বিনিয়োগে আসছে। তো বিনিয়োগকারীরও মানসিকতা একদিকে পরিবর্তন করতে হবে এবং ব্যাংকিং ব্যবস্থাকেও কিন্তু একটা লিমিট ফিক্স করে দিতে হবে, যেটা আমরা কিন্তু সংস্কার রিপোর্টে দিয়েছি যে 1000 কোটি বা তার চেয়ে বেশি ঋণ যদি হয়, ব্যাংকিং খাতে এই ঋণ না নিয়ে তাকে পুঁজিবাজারে আসতে হবে। তাহলে এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু পুঁজিবাজারে যখন আসবে তখন তার গভর্নেন্স চেঞ্জ হবে, তখন তার রিপোর্টিং চেঞ্জ হবে, জবাবদিহিতা বাড়বে। এইসব বিষয়গুলোকে কিন্তু পলিসি রিফর্ম দরকার। আমরা কিন্তু যে জিনিসগুলো রিফর্মে মানে বিশেষ চাইলে যেগুলো করতে পারে সেগুলোকে সাজেশন দিয়েছি, যেগুলোর জন্য সংসদ দরকার, যেগুলোর জন্য একটা দীর্ঘমেয়াদী সময় দরকার, সেটা পলিটিক্যাল গভর্নমেন্টের আশায় কিন্তু আমরা রেখে দিয়েছি। তো সেই জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, সেই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো বাস্তবসম্মত এবং বাস্তবায়ন যোগ্য, যেটা বাজারকে গভর্নেন্সকে নিশ্চিত করবে এবং বাজারের যে আগের লুফল গুলো ছিল সেগুলো বন্ধ করবে। তাহলে এই বিষয়গুলোর যদি একটা রিফ্লেকশন থাকে এবং যে বিশেষ করে যে অংশীজন যাদের দায়িত্ব হচ্ছে বাজারকে লুক্রেটিভ করা, কারণ নিয়ন্ত্রকের কাজ কিন্তু শুধুমাত্র ফাউল প্লে হচ্ছে কিনা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, আইনের ভায়োলেশন হচ্ছে কিনা সেটা দেখা। বাট বাজারের যারা অংশীজন বলতে বিশেষ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সরকারের পক্ষ থেকে একটা অংশকে আপনি রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করা যাবে না, সেই জায়গায় যদি রেস্ট্রিকশনটা উঠানো হয় বা যারা এখন হাতে ফান্ড আছে তারা যদি ভালো স্টকের দিকে যায়, যে স্টক গুলো, কারণ আপনাকে বাজারে কেন ফ্লোর প্রাইস দেওয়া হচ্ছিল, ফ্লোর প্রাইস দেওয়া হয়েছিল বাজার যখন একদম পড়ে যায়, কিন্তু বিনিয়োগকারীরা বসে যদি মনে করে একটা শেয়ারের ট্রু প্রাইস এটা, ইন্ট্রিনসিক ভ্যালু এটা, এখানে আসলে অটো আমরা বায়ার হয়ে যাব, তাহলে তারা যদি বায়ার হয়ে যেত তাহলে কিন্তু এই শেয়ারটা এই শেয়ারের নিচে এই দামের নিচে নামতে পারতো না। যেহেতু তখন একটা পরিবর্তিত প্রেক্ষাপটে যে যার ইচ্ছা মতো শেয়ারের দাম বাড়াতো, যে যার ইচ্ছা মতো শেয়ারের দাম কমাতো, তখন কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছ থেকে ক্যালকুলেট করে যে এই জায়গায় শেয়ারের দামটা হলে এটা যৌক্তিক প্রাইস, এখানে আমরা কিনবো। তাহলে এখানে যদি অ্যানালিস্টরা বাই প্রেশারটা দিত তাহলে কিন্তু আর এত তলানিতে নামে না। আমাদের বাজারের ধর্ম হচ্ছে বাড়লে শুধু বাড়তে থাকে, কমলে শুধু কমতে থাকে, কোনো গ্রামার মেনটেন করে না। তাহলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাজটা কি ছিল, যেসব স্টক ইন্ডেক্স মুভার, এই যে এখন আমরা ইন্ডেক্স বাড়তে দেখছি, বিশেষ করে আমরা যদি বলি জিপি, ব্যাটবিসি বা বড় বড় ব্যাংক, এগুলো যেগুলো বাড়ছে তার কারণে কিন্তু ইন্ডেক্সের একটা রিফ্লেকশন। কিন্তু এই বাড়াটা ওভারঅল সূচক বাড়লেও যারা একটা বড় বিনিয়োগকারীর ফান্ড অন্যান্য জায়গায় ব্লক আছে, তাদের কিন্তু এটাতে কোনো সুফল আসছে না। এখন তারা যদি সুইচ করতেও চায়, দেখা গেল এখন যে রেটটা বেড়ে গেছে আগের চেয়ে 40-50% বেড়ে গেছে, তাহলে আপনি এখানে যখন সুইচ করবেন তাহলে কিন্তু আপনি আরেকজন যে 40-50% করে কিনেছে সে যদি সেল করে দেয়, তাহলে কিন্তু আপনি আবার ঝুঁকির মধ্যে পড়ে গেলেন।
তাই কেনার সময় যদি আপনি সতর্ক না থাকেন, বিক্রয়ের সময় যদি আপনি ধৈর্যশীল না হন, এই সবগুলো বিষয় যদি আপনি বিবেচনায় না আনেন, তাহলে সাস্টেনেবিলিটি আমরা যাই বলি না কেন, আর যে কথা বলছি যে ভলিউম কত হবে বা কি কত হবে, এগুলো কিন্তু অ্যাবসলিউটলি ডিটারমাইন্ড হবে ডিমান্ড সাপ্লাই পয়েন্ট অফ ভিউ থেকে। ডিমান্ড সাপ্লাই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি নলেজেবল না হলে, আপনার বিনিয়োগ শিক্ষা না থাকলে, আপনি সবগুলো বিষয় না শুনলে, এর কাছ থেকে ওর কাছে জিজ্ঞেস করে কিনলে, তখন যে ক্ষতিটা হবে এটার দায়ভার কিন্তু কেউ নিবে না। কারণ প্রত্যেকে বাজারে একটা কম্পিটিটিভ মার্কেট। যে এসে দেখবে আমার এখানে প্রফিট আছে, সে প্রফিট বুক করবে। আর আমি যদি লসে পড়ে থাকি, আমি কত দামে কোথায় শেয়ার কিনেছি এটা কিন্তু কেউ দেখবে না। ওই শেয়ারটার প্রাইস কি ছিল যৌক্তিক, সেই প্রাইসে আমি কিনতে পারি কিনা, সেই সিদ্ধান্তটা আমাকে নিতে হবে। তাই আমি মনে করি এখানে বাজার যতই আমরা যেদিকে দেখি না কেন, বাজারকে একটা সাস্টেনেবল জায়গায় যেতে হলে প্রথমত পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবে, দ্বিতীয়ত যিনি বিনিয়োগ করেন তার বিনিয়োগ সচেতনতা লাগবে, এবং যারা অংশীজন তাদেরও একটা দায়িত্বশীল হতে হবে। তারা যদি মনে করে 50-60% আমার গেইন আছে, আমি প্রফিট বুক করে বসে থাকবো, তাহলে কিন্তু এই সেল প্রেসারটা বাজার অ্যাবজর্ব করতে পারবে না। এই সেল প্রেসারটা যদি বাজার অ্যাবজর্ব করতে না পারে, তখন কিন্তু আবার ডাউন ট্রেন্ড যাবে, তখন আবার বলা হবে আবার আস্থাহীনতায় চলে গেল পুঁজিবাজার। জি। তাই আমরা মনে করি যে যারা এখানে একটা জায়গায় বাজার এসছে, বাজারটা যেহেতু একদম তলানি থেকে এখানে আসছে, যারা এখানে অংশীজন তাদেরও দায়িত্বশীল হতে হবে, যারা বিনিয়োগকারী তাদেরও সচেতন হতে হবে। সবার একটা টিম ওয়ার্কের পরে আমরা হয়তো একটা অবশ্যই stable সবাইকে পুঁজিবাজার দেখবো। সবাইকে এটা একটা বা একটা দায়িত্বশীল আচরণ করতে হবে। জনাব আলামিন, আপনি সংস্কারের কথা বলছিলেন, এই যে সংস্কার প্রস্তাব আপনারা যেটি দিয়েছেন, এবং প্রধান উপদেষ্টা আমরা জানি গত 3 মাস আগে তিনিও স্টেক হোল্ডারদের সাথে বসে 5টি নির্দেশনা দিয়েছেন। আমরা কিন্তু এখন পর্যন্ত কি আপনি সংস্কারের মানে পুঁজিবাজারে যে ধরনের সংস্কার হওয়ার উচিত ছিল, যেহেতু পুঁজিবাজারটি আমাদের অর্থনীতিতে একটি বড় ধরনের ভূমিকা রাখতে পারে, সেই জায়গাটাতে গত 1 বছরে যেই ধরনের সংস্কারের প্রত্যাশা ছিল তার কি ধারে কাছেও আমরা যেতে পেরেছি? দেখুন, শুরুতেই সংস্কারটা করা হয়েছিল কিন্তু দীর্ঘমেয়াদী বাজার স্টেবল করার জন্য। মানে সংস্কার কোনো অবস্থাতেই স্বল্পমেয়াদী হয় না। আর যেই পরিস্থিতিতে সংস্কার কার্যক্রমটা হয়েছে, তখন একটা পরিবর্তিত প্রেক্ষাপট, যেখানে যারা পলিটিক্যাল ফান্ড প্রোভাইডার ছিল তারা আত্মগোপনে চলে গেছে, যারা ফান্ড ম্যানেজার ছিল তারাও বিভিন্ন ধরনের ফাইনের মধ্যে পড়ে গেছে, এবং সাধারণ বিনিয়োগকারী নীরব দর্শক হিসাবে তার পুঁজি খালি কমেছে। তাহলে যেই প্রেক্ষাপটে সংস্কার শুরু হয়, সেই প্রেক্ষাপটে সংস্কার কার্যক্রমের মধ্যে একটা ক্লিয়ার ডিভাইডেশন আছে। কারণ বিগত সময়গুলো যাচ্ছে তাই ভাবে 3টা জায়গায়, মার্জিন ঋণ যদি বলেন, আপনি যদি মিউচুয়াল ফান্ড বলেন, আপনি যদি আইপিও বলেন, এই 3টা জায়গায় কিন্তু বড় ধরনের কিন্তু সমস্যা ছিল। তার চেয়ে বেশি সমস্যা ছিল গভর্নেন্স, মানে কোম্পানি কিভাবে পরিচালিত হবে, অডিটর কারা হবে, অডিট কোয়ালিটি যথাযথ থাকবে কিনা, যারা ধরেন এখানে অ্যাসেট ম্যানেজার আছে তারা কি প্রপার ভ্যালুয়েশনে কোম্পানি নিয়ে আসতে পারতেছে কিনা, অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। এই প্রত্যেকটা চ্যালেঞ্জকে কিন্তু সংস্কারের মাধ্যমে অ্যাড্রেস করে একটা ভালো কিছু দেওয়া হয়েছে, যেটা দীর্ঘমেয়াদে সাস্টেনেবিলিটির দিকে যাবে। আর স্বল্প মেয়াদের কথা যদি বলেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে 5টা নির্দেশনা দিয়েছে, তার অংশ হিসেবে আপনি হয়তো খেয়াল করে দিবেন, বিসিকের পক্ষ থেকে সরকারি কোম্পানিকে তালিকাভুক্ত করার জন্য কিন্তু তারা 6 মাসের একটা রোডম্যাপ দিয়েছে। তো 6 মাসের রোডম্যাপ অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন অংশীজনের সাথে কথা বলে যাচ্ছেন, যে হয়তো এনবিআর এর সাথে বসছে, বাংলাদেশ ব্যাংকের সাথে বসছে, এবং জয়েন্ট আপনি একটা মিটিং দেখেছেন যে বিসেক, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ট্যাক্স অথরিটি, তারা বসেও কিন্তু একটা লেআউট করার চেষ্টা করতেছে, ডিজাইন করার চেষ্টা করতেছে। আমাদের যে কমিটমেন্টটা দেওয়া হয়েছে, আমরা সেই কমিটমেন্ট অনুযায়ী এই তালিকাভুক্ত করার ক্ষেত্রে কতটুকু আগাতে পারছি, এটা কিন্তু একটা ব্যুরোক্রেটিক ইস্যু আছে। আপনি জানেন এখানে অর্থ মন্ত্রণালয়ের এফআইডি এখানে ইনভলভ আছে। সবার একটা টিম ওয়ার্ক দরকার, প্রত্যেকটা জায়গা থেকে ট্যাক্স অথরিটির একটা বিশেষ ছাড় দেওয়ার দরকার, যারা কোম্পানিতে আসতে চায় তার ভ্যালুয়েশন পছন্দ হতে হবে। অনেকগুলো বিষয়ের সমন্বয় হলেই কিন্তু ব্যাপারটা আসবে, যেটা কিন্তু খুবই স্বল্প মেয়াদ বললে হয়ে যাবে না, এটা একটা দীর্ঘ প্রক্রিয়াগত ব্যাপার। তো সেজন্য আমি মনে করবো সংস্কার প্রস্তাবগুলো সব দেওয়া আছে ওয়েবসাইটে, এখানে আপনি দেখে বুঝতে পারবেন এটা আমাকে দীর্ঘমেয়াদে ইম্প্যাক্ট ফেলবে। বাট স্বল্প মেয়াদে যে ফান্ডগুলো ফ্লোটিং ছিল, যে ফান্ডগুলোতে আছিল, এই জায়গাগুলোতে নতুন কেউ এসে যদি তার এই স্টকটাকে লুক্রেটিভ মনে না করে, লাভজনক মনে না করে, ধরেন একটা কোম্পানি বন্ধ আছে, তার দাম তো হয়তো একসময় 150 টাকা ছিল, এখন যদি সেই শেয়ারের দাম 20 টাকা থাকে, যিনি 150 টাকায় কিনেছেন উনি কিন্তু মনে করবে দামটা কবে বাড়বে, বা যিনি নতুন টাকায় কিনবে সে মনে করে 20 টাকা কিনলেও আবার 20 টাকা লস। এখন যিনি কিনবেন উনি যদি মনে করেন যে এই জায়গাটায় আমি মনে করছি এখনো এটা কোনো ফান্ডামেন্টাল ক্রিয়েট হয় না যে আমি 20 টাকা কিনতে পারবো, আপনি কিন্তু তাকে ফোর্স করতে পারবেন না। কিন্তু অন্যদিকে বিনিয়োগকারী যদি 150 টাকায় কিনে আটকে থাকে, সে কিন্তু বলবে সংস্কারের কোনো সুফল আমি পেলাম না। এখন সংস্কারের সুফল কিন্তু আপনার বাজে কোম্পানির শেয়ার দাম বাড়িয়ে দেওয়া না, সংস্কারের সুফল কিন্তু পুঁজিবাজারের ভলিউম বাড়ে না। সংস্কারের সুফল হচ্ছে যেই জিনিসগুলো আগে হয়েছে সেই জিনিসগুলো যা হতে না পারে, আর যারা এখানে অংশীজন তারা বাজারকে স্টেবল করবে। তারা বাজারকে স্টেবল না করলে, যাদের হাতে ফান্ড আছে তারা স্টেবল না করলে, সাধারণ বিনিয়োগকারী কিন্তু কান্নাকাটি করা ছাড়া আর কিছু করার থাকবে না। ঠিক আছে, জি, আমরা বুঝতে পেরেছি। আমরা একেবারে শেষের দিকে আলোচনা আপনার কাছ থেকে, আপনি বারবার পলিটিক্যাল গভর্নমেন্টের কথা বলছিলেন। গত কয়েকদিন আগে, গত সপ্তাহে একটি ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক বাণিজ্য মন্ত্রী এবং বিএনপির নেতা
আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি বলেছেন তিনি পুঁজিবাজার নিয়ে অনেক কাজ করেছেন দেখেই আসলে তাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং অনেকেই বলছিলেন যে তারা যদি আগামীতে ক্ষমতায় আসে বিএনপি, সেক্ষেত্রে আসলে সরকার কি করবে। আমির খসরু মাহমুদ চৌধুরী আসলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও প্রতিষ্ঠা করেছিলেন, তার অনেক অবদান আছে এই পুঁজিবাজারে। তিনি তখন বলছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে পুঁজিবাজারকে তারা ওন করবে, অর্থাৎ ধারণ করবে এবং পুঁজিবাজারের নিয়ে তারা ব্যাপক কাজ করবেন এবং পুঁজিবাজার না শুধু যত আর্থিক প্রতিষ্ঠান আছে সেসব আর্থিক প্রতিষ্ঠানে যেসব নিয়োগ হবে প্রধান প্রধান পোস্টগুলোতে, সেখানে আসলে রাজনৈতিক বিবেচনায় সে নিয়োগ করা হবে না। এই যে আসার কথাগুলো বলছেন, এগুলো আসলে পলিটিক্যাল ক্ষমতায় আসার পরে মানে আমরা যদি ধরে নেই যে বিএনপি ক্ষমতায় যদি আসে, সেক্ষেত্রে কি তারা আসলে সেটি বাস্তবে সেটি করতে পারবে, মানে যেগুলো আসলে তারা আসার কথা এখন বলছেন? দেখুন, এই কাজগুলো কিন্তু খুব কঠিন কাজ। আর আগের যে এখনকার প্রেক্ষাপট যদি চিন্তা করা হয়, কারণ প্রিভিয়াস ফ্যাসিস্ট গভর্নমেন্ট লম্বা সময় কারো কথা শুনতো না বলে কিন্তু বেশি দিন তারা ক্ষমতায় থাকতে পারেনি। তাই যারা যে কমিটমেন্ট নিয়ে আসবে, সেই কমিটমেন্টটা যদি বাস্তবায়ন না করে, এখানে কিন্তু জনগণ আগের মতো চুপচাপ থাকবে না। জনগণ এখন সচেতন হয়েছে। তো আর আপনি যদি বলেন জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা, উনি কিন্তু পলিটিক্যাল ওনারশিপের কথা এই জন্য বলেছেন, কারণ ইতিপূর্বে ওনার কিন্তু একটা ট্র্যাক রেকর্ড আছে। উনি এই যে চিটাগাং স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বা ঢাকা স্টক এক্সচেঞ্জের অনেক রিফর্ম আমরা চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে সাজেশন পেয়েছি। ধরেন এই যে একাডেমি গুলো, তারপরে সিডিবিএল, সিসিবিএল, এরকম অনেকগুলো কনসেপ্ট যেটা বাজারে সুশাসনের জন্য দরকার, সেটা ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে না এসে কিন্তু চিটাগাং স্টক এক্সচেঞ্জ থেকে ওই কনসেপ্ট গুলো এসছে। তো সেজন্য আমি বলতে পারি, যদি উনি যে কথাগুলো বলেছেন এবং আমরা এটা বিশ্বাস রাখতে চাই, যেহেতু আমরা জানি যে আওয়ামী লীগ মানে হচ্ছে পুঁজিবাজার লুট, আওয়ামী লীগ মানে ব্যাংক লুট, যেটার প্রমাণ কিন্তু দেওয়ার কারণে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর বিএনপি মানেই মানুষের মধ্যে একটা প্রত্যাশা আছে যে তারা পুঁজিবাজারের ক্ষতি করে না, বিএনপি মানেই কিন্তু ব্যাংকিং খাতে লুটপাট হয় না, এই ধরনের একটা বিশ্বাসও আছে। তো নতুন করে যদি সরকার মানে জনগণের ভোটে ওনারা আসেন, তাহলে তারা কিন্তু ওই বিষয়গুলো মাথায় রাখবেন যে এই বিষয়গুলো বাস্তবায়ন করতে না পারলে জনগণের সামনে ফেস করতে হবে তাদেরকে। তাই আমি মনে করি এখন পর্যন্ত যে আশ্বাসগুলো তারা দিচ্ছেন, আপনি খেয়াল করে দেখেন বর্তমান সরকার বা সবাই কিন্তু এত বড় দল হয়েও তারা সহায়তা করে যাচ্ছে। যেহেতু সহায়তা করে যাচ্ছে, সাপোর্ট করে যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে তারা হয়তো এই জায়গাগুলোতে ডেফিনেটলি যে কমিটমেন্ট গুলো বলেছেন রাখবেন। আর যদি না রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু জনগণের জাজ করার ক্ষমতা আছে এবং সেটাও কিন্তু তাদের মধ্যে ভয়টা আছে। অবশ্যই জি, আমরাও আশা করছি নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো অন্তত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির বাইরে রেখে তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং আমাদের আর্থিক খাতে যেই অনিয়ম লুটপাটের মাধ্যমে আর্থিক খাতকে ধ্বংস করা হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে, সেই জায়গাগুলো ভবিষ্যতে নিশ্চয়ই সেই পথ বন্ধ হবে, আমরা সে আশা করছি। অনেক ধন্যবাদ জনাব আলামিন আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি দর্শক, আমরা আলোচনা করছিলাম পুঁজিবাজার নিয়ে। পুঁজিবাজার বিশ্লেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জনাব আলামিন ছিলেন আমাদের সাথে। এবারে বাংলাদেশে ভূগর্ভস্থ গ্যাস অনুসন্ধান করতে চায় মার্কিন কোম্পানি শেভরন। এ বিষয়ে সরকারের সহায়তা চেয়েছে প্রতিষ্ঠানটি। রোববার আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে আগ্রহের কথা জানান শেভরন বাংলাদেশের পরিচালক মোহাম্মদ ইমরুল কবির। এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে কাজ করছে সরকার। দেশে দৈনিক ৩৮০ কোটি ঘনফুটের বিপরীতে বর্তমানে মিলছে ২৭০ কোটি ঘনফুট গ্যাস। এর মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে পাওয়া যাচ্ছে ১৮৫ কোটি ঘনফুট, বাকিটা আসছে আমদানি হয়ে। পেট্রোবাংলার হিসেবে ২০১৮ সাল থেকে স্থানীয় গ্যাস ক্ষেত্রগুলোতে উৎপাদন কমছে। ২০১৮-১৯ সালে যার পরিমাণ ছিল ৯৬১ বিলিয়ন ঘনফুট, ২২-২৩ অর্থ বছরে তা কমে দাঁড়িয়েছে ৮০০ বিলিয়নে। এমন পরিস্থিতিতে নতুন গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের উদ্যোগ নেয় সরকার। তবে বিদেশি কোম্পানিগুলোর অনাগ্রহের কারণে সেটি এগোয়নি খুব একটা। তবে এবার বাংলাদেশের সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানে আগ্রহ দেখিয়েছে মার্কিন প্রতিষ্ঠান শেভরন। বর্তমানে বাংলাদেশের তাদের পরিচালনায় আছে বিবিয়ানা সহ 3টি গ্যাস ক্ষেত্র। If you convert the amount Chevron Bangladesh is producing every day, if we have to buy LNG the same cost or same amount, Bangladesh government had to spend more than $5 billion annually. বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিবেচনা করে দেখবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা। তবে আমদানি নির্ভরতা কমাতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বৃদ্ধির জোর দেন তিনি।
বাংলাদেশের এনার্জি মিক্সটা এখন একটা পর্যায়ে আছে যেখান থেকে একটা উত্তরণের পথের দিকে আমরা যাব, কিন্তু সেটা তো রাতারাতি হবে না। তাহলে বাংলাদেশের অভ্যন্তরে যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করব। যত কম পানি ব্যবহার করা যায় এই উৎপাদন প্রসেসে সেটাকে নিশ্চিত করতে হবে। বাংলাদেশে কিছু কারখানা কিন্তু এগুলো কাজ শুরু করেছে। রেজওয়ানা হাসান বলেন, পরিবেশ সুরক্ষায় শিল্প খাতে পানির ব্যবহারের নীতিমালা নিয়ে কাজ করছে সরকার। এছাড়া ধীরে ধীরে ভূগর্ভস্থ পানির ব্যবহার বন্ধের ইঙ্গিত দেন তিনি। Is of course a catastrophic. মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জানিয়ে দিতে চাই মুদ্রা বাজারের দরদাম, সাথে স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট। মার্কিন ডলার কেনা হচ্ছে 122 টাকায়, 123 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো 135 টাকায় কিনে 140-এ বিক্রি হচ্ছে। পাউন্ডের কেনা দর 155 টাকা, বিক্রয় 162। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কিনে 17 টাকা 30 পয়সা বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 30 টাকা, বিক্রয় 32। ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সা কেনা হচ্ছে, বিক্রি করা হচ্ছে 1 টাকা 45 পয়সায়। সোনার দরদাম যদি আমরা দেখি, 22 ক্যারেট সোনা প্রতি ভরির দাম পড়ছে 1,70,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম 1,62,795। 18 ক্যারেট কিনতে গুনতে হচ্ছে 1,40,000 প্রায়। সনাতন বা পুরনো সোনা বিক্রি হচ্ছে 1,15,392 টাকা প্রতি ভরি। আমরা যদি রূপার দরদাম দেখি, 22 ক্যারেট রূপা 2,811 টাকা প্রতি ভরিতে মিলছে। 21 ক্যারেটের দাম পড়ছে 2,683, 18 ক্যারেট 2,298 এবং সনাতন রূপা 1,726 টাকায় পাওয়া যাচ্ছে। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে বোরো সংগ্রহ অভিযান। অনলাইন সহ তালিকাবদ্ধ কৃষকদের কাছ থেকে ধান এবং চুক্তিবদ্ধ মিল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হচ্ছে। চালকল মালিক এবং কৃষকরা জানিয়েছেন, কাঙ্ক্ষিত দাম পাওয়ায় সরকারি গুদামে ধান চাল সরবরাহ করছেন তারা। এদিকে সংগ্রহ কার্যক্রম শতভাগ সফল হবে বলে আশাবাদী খাদ্য বিভাগ। মাসুক হৃদয়ের তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট। বোরো সংগ্রহ মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ায় খাদ্য বিভাগের উদ্যোগে সরকারিভাবে জেলার 10টি খাদ্য গুদামের জন্য ধান চাল সংগ্রহ অভিযান চলছে। 24 এপ্রিল 2025 থেকে বোরো সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে 31 আগস্ট 2025 পর্যন্ত। কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান 36 টাকা দরে ও মিল মালিকদের কাছ থেকে প্রতি কেজি সিদ্ধ চাল 49 টাকা দরে কেনা হচ্ছে। কসবা উপজেলায় অনলাইনে এবং বাকি 8 উপজেলায় কৃষি অফিসার কর্তৃক প্রদত্ত তালিকা অনুযায়ী ধান কেনা হচ্ছে। এছাড়া চুক্তিবদ্ধ 102টি চালকল থেকে চাল সংগ্রহ করা হচ্ছে। মিল মালিক ও কৃষকরা জানান, সরকারিভাবে ভালো দর পাওয়ায় স্বাচ্ছন্দ্যে সরকারি গুদামে ধান চাল সরবরাহ করছেন। এখন কিন্তু বাজার নিয়ন্ত্রণে আছে, চাউল সরবরাহ আমরা করতেছি। আমরা 75% এভারেজ আমরা সরবরাহ করেছি। খোলা বাজারে ধানের রেট আছে ধরেন 1,000 অথবা 1,100 টাকা, আর আমরা সরকারকে দাম দিলে 1,440 টাকা রেট পাচ্ছি। দরে অনেক ভালো। কৃষক ও মিলারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলে জানান এই কর্মকর্তা। ধান ও চালের খুব আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। কৃষকরা প্রতিদিন 1-150 টন চাল নিয়ে আসছেন, ধান নিয়ে আসছেন, এবং মিলাররা প্রতিদিন গাড়ি পাঠাচ্ছেন। গুদামে প্রতিদিনই চাল উঠছে, ধান উঠছে। আর সংগ্রহ কার্যক্রম শতভাগ সফল হবে বলে আশা খাদ্য বিভাগের এই কর্মকর্তার। 11,911 মেট্রিক টন লক্ষ্যমাত্রা কেনা হয়েছে, 11,512 মেট্রিক টন। 96% আমরা ধান অর্জন করতে পেরেছি। ধান চাল যে সংগ্রহ, এটা আগামী যে সময় আছে আমরা 100% কিনতে পারবো। জেলায় সিদ্ধ চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 78,572 মেট্রিক টন। এখন পর্যন্ত অর্জিত হয়েছে 41,563 মেট্রিক টন। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 11,911 মেট্রিক টন। অর্জিত হয়েছে 11,512 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কয়েক দফায় নীতিমালা করেও টাঙ্গুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটনের আওতায় আনতে পারছে না প্রশাসন। বিশেষ করে পর্যটকবাহী হাউস বোটগুলোকে নির্ধারিত রোড ব্যবহারে বাধ্য করানো যাচ্ছে না। এতে টাঙ্গুয়ার হাওর সহ আশেপাশের হাওরগুলোর ইকোসিস্টেম, ফসলি জমির অস্থায়ী ফসল রক্ষাবাদের ক্ষতি হচ্ছে।
প্রযুক্তির সাহায্যে হাউসবোটগুলোকে মনিটরিং করার পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ বোরহানুদ্দিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি মাটিয়ানি হাওর, বোরো ধান ও মাছের অন্যতম উৎস। অথচ এই হাওরের মাছ দিয়েই যাচ্ছে হাউসবোট। চলাচলের জন্য যুগ যুগ ধরে নৌকা চলছে হাওর এলাকায়। স্থানীয় সেই নৌকাগুলো নির্ধারিত পথ ব্যবহার করলেও হাউসবোট চলছে বেপরোয়াভাবে। এতে দূষণের সাথে পরিবর্তন হচ্ছে জলবায়ু, কমছে হাওরের পাখি ও মাছ। এছাড়া হাওরের ফসল, জলজ উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি হচ্ছে। টাঙ্গুয়ার হাওরে নিয়ন্ত্রিত পর্যটনের আওতায় আনতে কয়েক দফা নীতিমালা প্রণয়ন করেছে জেলা প্রশাসন। তারপরও হাউসবোটগুলো নির্ধারিত পথে চলাচল করছে না। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর হওয়া উচিত। হাউসবোট যারা পরিচালনা করেন মালিকদেরকে নিয়ে বসা উচিত এবং এই বিষয়ে তাদেরকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া উচিত। যদি তারা এই নির্দেশনা অমান্য করেন তাহলে তাদেরকে তাদের এই হাউসবোট চলতে দেওয়া হবে না সহ বিভিন্ন বিষয়ে তাদেরকে আমার মনে হয় যে কঠোর হুঁশিয়ারি দেওয়া উচিত। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে কয়েক বছর পর হাওরে আর কেউ আসবে না। তাই পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। হাওরের যে মাছ, যে জীব, যে জলযন্ত্র আছে সেগুলো নিয়ে আসলে পরিস্থিতি ভবিষ্যতে আরো খারাপ হবে। তবে প্রতিটি হাউসবোটে জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানো হলে চলাচল নিয়ন্ত্রণ করা যাবে এমন অভিমত আইটি বিশেষজ্ঞদের। হাউসবোট যেটা আছে ওইটার মধ্যে আমরা চাইলে একটা জিপিএস ট্র্যাকিং একটা ডিভাইস ইনস্টল করতে পারি। তারপরে হচ্ছে যিনি এটা করবেন, মানে মনিটর করবেন, তিনি হচ্ছে ওনার ডিভাইসে এই জিনিসটা মনিটর করতে পারবেন। অবশ্য এ বিষয়ে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন অতিরিক্ত জেলা প্রশাসক। আচ্ছা, আমাদের অ্যাপস অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা আগামী এক সপ্তাহের মধ্যে অ্যাপসটি উদ্বোধন করব। এখন যেটা বাকি থাকবে, যারা হাউসবোট মালিক তারা তাদের ভোটের জিপিএস সিস্টেমটি ইনস্টল করতে হবে, তাহলে আমরা এই কার্যক্রমটি চালু করতে হবে। হাওর রক্ষায় সরকার যথাযথ পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সুনামগঞ্জবাসীর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে ধান চাল সংগ্রহ শুরু হয়েছে। সরকারের প্রতি বছর যে বুড়ো ধানের সংগ্রহ অভিযান চলে সেটি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে যেতে চাই কুষ্টিয়ায়, সেখানকার খবর একটু জানতে চাই। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, কুষ্টিয়াতে কি সংগ্রহ শুরু হয়েছে কিনা, আর যদি হয়ে থাকে সেখানকার পরিস্থিতি একটু জানাবেন। কৃষকদের আগ্রহ কেমন এবার ধান বিক্রির ক্ষেত্রে? ধন্যবাদ শাহাদাত। আমরা যে রিপোর্টটি দেখলাম ব্রাহ্মণবাড়িয়ার, কুষ্টিয়ার চিত্র কিন্তু একটু ভিন্ন বলছি এই জন্য যে আসলে কুষ্টিয়াতে ধান সংগ্রহ যে অভিযান সেটি কিন্তু আসলে ব্রাহ্মণবাড়িয়া বা যে অন্যান্য জেলার মতো না, কারণ এখানে কৃষকরা কিন্তু আসলে ধান দিতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না। আমি এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলেছিলাম যারা খাদ্য কর্মকর্তা রয়েছেন বা যারা এই অভিযানের সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সাথে। তারা যেটি বলছেন যে আসলে ধানের দাম তুলনামূলকভাবে কৃষকরা বা ব্যবসায়ীরা কিন্তু বাইরে বেশি পাচ্ছেন, যার কারণে আসলে তারা খাদ্য গুদামে এসে ধানগুলো দিতে চাচ্ছেন না। পাশাপাশি আমি কৃষকদের সাথে কথা বলেছিলাম, কৃষকরা কিন্তু বেশ কয়েকটি কারণের কথা বলছেন। যেমন তারা বলছেন যে আসলে এই ধানগুলো খাদ্য গুদামে দিতে গিয়ে তাদের নানা রকম বিড়ম্বনায় পড়তে হয়। প্রথমত আসলে এই যে ধান দেওয়ার পরে যে তাদের যে পেমেন্ট, সেই পেমেন্ট সিস্টেম নিয়েও কিন্তু কৃষকদের বিস্তর অভিযোগ রয়েছে। তারা বলছেন যে এই পেমেন্টগুলো আসলে পেতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা সময় মতো ব্যাংক অ্যাকাউন্ট সরবরাহ না করতে পারলে সেখানে জটিলতা তৈরি হয়। পাশাপাশি আরও যে বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আর্দ্রতার যে বিষয়, আপনি জানেন খাদ্য গুদামে যে ধানগুলো সংরক্ষণ করা হয় সেগুলোর ক্ষেত্রে কিন্তু আসলে সঠিক এবং নির্দিষ্ট আর্দ্রতার আসলে দরকার পড়ে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে কৃষকরা সেই তাদের চাহিদা মাফিক আর্দ্রতার ধানগুলো খাদ্য গুদামে দিতে পারেন না। সেক্ষেত্রেও কিন্তু আসলে কৃষকরা বিড়ম্বনায় পড়েন বলে অভিযোগ করছেন। পাশাপাশি যেটি বলছেন যে আসলে স্থানীয় কিছু প্রভাবশালী রয়েছে যারা খাদ্য অফিসের কর্মকর্তাদের সাথে যোগসাজশে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে বাধা প্রয়োগ করেন এবং এতে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। তো এই বিষয়গুলো আসলে কাজ করছে। আমি
খাদ্য অফিসের কর্মকর্তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি তারা বলছেন যে ধান সংগ্রহ যে অভিযান সেটি আসলে এখনো অর্ধেক, তাদের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেই লক্ষ্যমাত্রার অর্ধেকও এখনো পূরণ হয়নি, কিন্তু চালের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু আসলে প্রায় 80% উপরে পূরণ হয়েছে বলে তারা বলছেন যে 31শে আগস্ট পর্যন্ত এই ধান চাল সংগ্রহ অভিযান তাদের চলমান থাকবে। এই অভিযান এই সময়ের মধ্যে তাদের চালের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হলেও ধানের যে লক্ষ্যমাত্রা সেটি নিয়ে কিন্তু আশঙ্কা দেখা দিয়েছে। তো আমি জেলা খাদ্য কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তাদের যে নির্ধারিত সময়সীমা সেই সময়সীমার মধ্যে ধান এবং চাল যে আপনার সংগ্রহের যে অভিযান সেই অভিযানের তাদের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণের জন্য ইতিমধ্যে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং এই অভিযান যাতে শতভাগ সফলভাবে সম্পূর্ণ হয় সে ব্যাপারে কিন্তু তারা সব ধরনের কার্যক্রম ইতিমধ্যে হাতে নিয়েছেন। তো এই ছিল কুষ্টিয়ার ধান চাল সংগ্রহ নিয়ে আমার কাছ থেকে সর্বশেষ। জি, আপনাকে ধন্যবাদ জনাব লালন। আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়াতে, এই মুহূর্তে সেখানে আমাদের সহকর্মী আছেন, তার কাছ থেকে জানতে চাইব সেখানকার পরিস্থিতি। জি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার রিপোর্টে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়াতে ধান চাল অভিযানটা বেশ মানে সফল হচ্ছে বলে আপনি বলছেন যে কৃষক আগ্রহ নিয়ে আসলে ধান বিক্রি করছে, কিন্তু আমরা এই মুহূর্তে কুষ্টিয়ার আপডেট যেটি জানলাম সেখানে আসলে ভিন্ন চিত্র। ব্রাহ্মণবাড়িয়াতে আসলে কি কারণে তারা আগ্রহ প্রকাশ করছে? যে আমরা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধির সংযোগটি হারিয়ে ফেলেছি, আমরা চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ইউটিউবে ভিডিও দেখে শুরু করেছিলেন ড্রাগনের চাষ। পরিকল্পনা, পরিশ্রম আর সাহসে এখন সফল চাষি রংপুরের গঙ্গাচড়ার বোরহান শাহ। শুরুতে খরচ ছিল লাখ টাকা, এখন বছরে আয় করছেন 2 থেকে 2.5 লাখ টাকা। রংপুর থেকে সুজন আহমেদের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গঙ্গাচড়া সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী বোরহান 2020 সালে এইচএসসি পাশ করার পর ইউটিউব দেখে শুরু করেন ড্রাগন চাষ। 40 শতক জমিতে শুরুতে 7 লাখ টাকা খরচ হলেও এখন বছরে খরচ মাত্র 40 থেকে 50 হাজার টাকা। বছরে আয় হচ্ছে 2 থেকে 2.5 লাখ টাকা। ইউটিউবে দেখছিলাম প্রথমে, যে ইউটিউবে যেভাবে বলছে সে অনুযায়ী আমাদের জমিটা পারফেক্ট ড্রাগন চাষের জন্য। সেখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়ে প্রথমে নাটক থেকে চারা নিয়ে এসে এখানে রোপণ করি। উৎপাদিত ড্রাগনের একটি অংশ নিজ ফেসবুকের মাধ্যমে বিক্রি করেন বোরহান, বাকি ফল চলে যায় স্থানীয় বাজারে। আমার বন্ধু পড়াশোনার পাশাপাশি এটা তার অনেক ভালো একটা উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি আসলে আমাদের এ ধরনের উদ্যোগে সামিল থাকা দরকার। যেহেতু আমরা এগুলো আগে দেখি নাই, এখন প্রতিটা কাজেই ভালো লাগে, মানে যেটাই করি সেটাই ভালো লাগে। উপজেলা কৃষি বিভাগ বলছে এমন নতুন উদ্যোগ আশাব্যঞ্জক। ইতিমধ্যে আরো কয়েকজন তরুণ ড্রাগন চাষে আগ্রহ দেখিয়েছেন। গঙ্গাচড়া উপজেলায় 3.5 হেক্টর জমিতে ড্রাগন আবাদ হচ্ছে এবং এটি অনেক ফলন হচ্ছে এবং আশানুরূপ ফলন পাচ্ছে। কৃষকদেরকে সার্বিকভাবে পরামর্শ প্রদান করা হচ্ছে, কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে। সাহসী উদ্যোগ, সঠিক পরিকল্পনা আর পরিশ্রমের মধ্য দিয়ে সফলতার পথে এগিয়ে যাচ্ছে গঙ্গাচড়ার এই তরুণ চাষি। আব্দুল্লাহ মামুন, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ করতে নতুন গাড়ি বিক্রির আগেই নিবন্ধন করে ফেলছে চীনের গাড়ি বিক্রেতারা। এই 0 মাইলেজ গাড়ি কারসাজি বন্ধ করতে এবার কঠোর হচ্ছে চীন সরকার। নতুন নিয়ম অনুযায়ী নিবন্ধনের পর প্রথম 6 মাস কোনো গাড়ি আর বিক্রি করা যাবে না। গ্রেট ওয়াল মোটরের প্রধান কর্মকর্তা প্রথম এই বিষয়টি সামনে আনেন। বিওয়াইডি ও চেরির মতো প্রতিষ্ঠানও এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।